আমশোর যদি আজকে আমার দাদা জীবিত থাকতেন উনি খুবই প্রাউড হতেন এটা দেখে। আমাদের এখানে কিন্তু গাছ কাটা নিষেধ। আমরা আমাদের গাছগুলাকেও নাম্বার করে একটা অ্যাসেট হিসাবে আমরা লক করি। আমাদের ইউথদেরকে ইন্সপায়ার করবো যে অ্যাক্টিভ থাকতে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেভেন ব্রিংস সিমেন্ট প্রেজেন্স আগামীর উত্তরসূরি প্রোগ্রামে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজান আফরিন পূর্বা। আমাদের আজকের পর্বে গেস্ট হিসেবে আছেন একজন তরুণ উদ্যমী কর্পোরেট লিডার, যিনি তার পারিবারিক ব্যবসার ঐতিহ্যকে ধারণ করে আধুনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এবং নতুন ইনোভেশনের মাধ্যমে কিভাবে তার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিভাবে সামলাচ্ছেন চ্যালেঞ্জ আর ভবিষ্যৎ ভাবনা, সবকিছুই থাকছে এবারের আয়োজনে। চলুন শুরু করা যাক। Good morning, sir. How are you? Good morning, welcome to Mirpur Ceramics and Khadim Ceramics. থ্যাংক ইউ। এবং আজকে যদি আপনার একটু সময় হয় তাহলে আপনার সাথে একটু আড্ডা দিতে চাই। চলেন শিওর। আসি। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আতিফ শাকিব তাবানি, ডিরেক্টর অফ মিরপুর অ্যান্ড খাদিম সিরামিক্স লিমিটেড। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আজকের আবহাওয়াটা খুবই ভালো। এতদিন আমরা বৃষ্টি পেলাম কিন্তু আজকে রোদ এসেছে, সো সবাই দেখি একটু রোদে একটু আরাম পাচ্ছে বৃষ্টি থেকে। একদম খুব সুন্দর একটা ওয়েদারে আসলে আপনার সাথে আড্ডার সুযোগ হয়েছে। স্যার, একদম শুরুর গল্পটা শুনতে চাই। আপনি খুব সম্ভবত থার্ড জেনারেশন আপনার কোম্পানি বিলং করছেন, তো শুরুর যাত্রাটা কিভাবে হয়েছিল? সো শুরুর যাত্রাটা শুরু হয় আমার দাদা এবং আমার দাদার ভাই। ওনারা এখানে এসে একটা ইন্ডাস্ট্রি দিতে চেয়েছিলেন। প্রথমে তারা ভাবছিলেন, কারণ ওনাদের ব্যাকগ্রাউন্ড ছিল টেক্সটাইলের, সো ওনারা একটা টেক্সটাইল ফ্যাক্টরি দিতে চাচ্ছিলেন। কিন্তু তখন বাংলাদেশ তখনও ইস্ট পাকিস্তান ছিল এবং সেই ইস্ট পাকিস্তান আমলে এখানে কিন্তু অনেক ধরনের ডেভেলপমেন্টস হচ্ছিল এবং তখন আমাদের যারা গভর্নমেন্টের লিডার্সরা ছিল ওনাদেরকে রিকোয়েস্ট করলেন যে আপনারা এখানে একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি না দিয়ে আপনারা একটা সিরামিক ইন্ডাস্ট্রি দেন, কারণ আমাদের এখানে অনেকগুলো প্রজেক্ট আসতেছে এবং আমাদের এই ধরনের সিরামিক প্রোডাক্টস আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হচ্ছে। সো আমরা যদি এটা লোকালি প্রডিউস করতে পারি, এখানে আমরা নিজেরাই আপনাদের একটা বায়ার হব এবং আপনাদের একটা ক্লায়েন্ট হব। সো সেই অ্যাডভাইসটা নিয়ে আমার দাদা এবং আমার দাদার ভাই, আমার আরেকজন দাদা, ওনারা এখানে মিরপুরে একটা জমি কিনে ওনারা সিরামিক ইন্ডাস্ট্রি স্টার্ট করলেন। ওনারা জার্মানিতে গেলেন, ওখানে গিয়ে মেশিনারি দেখে আসলেন, ওখান থেকে ইম্পোর্ট করে মেশিনারি এনে, এবং একজন জার্মান ইঞ্জিনিয়ারও ছিল যিনি আমাদের সাথে স্টার্টে কাজ করে এই সেট আপটা করলেন আর কি। আচ্ছা, তখন শুরু হয় জার্নিটা। আসলে একটা ব্যবসা তো একটা স্বপ্নের মতো। সেই 1958 সাল থেকে মিরপুর সিরামিক্স দিয়ে শুরু, এবং তারপরে সময়ের পরিক্রমায় খাদিম সিরামিক্স, খাদিম মোটরস এবং সানশাইন ব্রিক্স যুক্ত হয়েছে। তো আসলে এই যে দীর্ঘ যাত্রা, মানে আপনার কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন আপনি? চ্যালেঞ্জেস তো অনেক। আমাদের এই পরিস্থিতিতে বিজনেস করা সবসময় ইজি হয় না, কারণ আমাদের দেশে দেখা যায় যে র মেটেরিয়ালসের একটা লিমিটেশন থাকে। আমরা হয়তো অন্য দেশদের মতো এত অ্যাডভান্স না টেকনোলজি ওয়াইজ। র মেটেরিয়ালস আসলে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, কারণ অনেক দেশে আমরা দেখি যে ওখানে মাউন্টেন্স থাকে যেটা মাইন করা যায়, ডিফারেন্ট টাইপ অফ ক্লে অ্যাভেলেবিলিটি থাকে, different types of raw materials like talc, powder, feldspar, যেগুলো আমাদের টাইলস বা ইট তৈরি করার জন্য আমাদের লাগে, ওগুলো আমাদের দেশে রেডিলি অ্যাভেলেবল না, কারণ আমরা একটা ডেল্টা লাইন কান্ট্রি। সো আমরা একটা নদীর দেশ, পাহাড়ের দেশ না। সো আমাদেরকে এইগুলো মেটেরিয়ালসগুলো নিয়ে আসতে হয়। সো এটা একটা চ্যালেঞ্জ। আমাদের দেশে গ্যাসের অ্যাভেলেবিলিটি, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা টাস্তা, এগুলোর একটা চ্যালেঞ্জ ছিল। বাট ওভার দ্য ইয়ার্স আমার দাদারা এবং আমার বাবারা এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করেছে। মিরপুরে যেমনি এখানে আমরা যখন ফ্যাক্টরিটা দিয়েছিলাম তখন আশেপাশে কোনো রাস্তা ছিল না, সো এই নিজের পাশের রাস্তাটা আসলে আমরাই বানিয়েছি। তারপরে দেখা গেল যে ভবিষ্যতে এখন এটা একটা ফুল ফ্লেজেড একটা মেইন রোড হয়ে গিয়েছে, একটা সিটির আর্টারি রোড, যেটার উপর দিয়ে এখন একটা মেট্রো রেল যাচ্ছে। সো আই এম শিওর যদি আজকে আমার দাদা জীবিত থাকতেন উনি খুবই প্রাউড হতেন এটা দেখে। একদম।
আপনার এই জায়গাটাতে এসে আমার মনে হচ্ছে যে ঢাকার বাইরে কোথাও একটা চলে এসেছি। এত সুন্দর পরিবেশ, চারিপাশে শুধু সবুজ আর সবুজ। কি কি প্রজেক্ট আছে এটার মধ্যে? অনেক কিছু আছে এখানে আমাদের ফ্যাক্টরি, আমাদের অফিস, আমাদের ওয়্যারহাউসেস, আমাদের ইন্টারনাল রোডস, আমাদের র ম্যাটেরিয়াল স্টোরেজ, আমাদের স্টাফ কোয়ার্টার্স, আমাদের ডাইরেক্টরস কোয়ার্টার্স, প্লাস আমাদেরও কিছু নতুন নতুন প্রজেক্টস আমরা স্টার্ট করেছি। একটা স্পোর্টস কমপ্লেক্স প্রজেক্ট আছে যেটা আমরা দেখতে যাব, যেটা এখন আন্ডারওয়ে। আমরা কিছু হাউজিং প্রজেক্ট করার প্ল্যান আছে আমাদের ইনশাল্লাহ। সো অনেক কিছুই আছে, প্লাস আরও অনেক কিছু আছে যেটা হয়তো দেখলে আপনার মনে হয় কিছু নেই, কিন্তু আসলে 100 বছর প্লাস ট্রিজ, যেটা অনেক দিন ধরে আমরা বড় করেছি। মানে অনেক ধরনের ফার্মিং প্রজেক্টস, অনেক ধরনের পাখি, ডিফারেন্ট টাইপস অফ পাখি, কিংফিশার, ব্ল্যাক ফুডেড ওরিওল, অনেক কিছু যেটা হয়তো আজকাল আমাদের ঢাকা সিটিতে আর একদমই দেখা যায় না। হ্যাঁ, প্লাস আবার ফিশারিজ প্রজেক্ট আছে, কয়েকটা লেকে আমাদের ফিশারিজের প্রজেক্ট করছি আমরা। অনেক ভালো লাগছে আসলে, এত সুন্দর পরিবেশ। ঢাকার মধ্যে তো আমাদের এত সবুজ আসলে আমরা দেখতে পাই না, তো এটাও একটা মানে ভালো লাগার বিষয় যে এখানে এসে এত এত সবুজের মধ্যে আমরা রয়েছে। এবং এবার একটু ভিন্ন প্রশ্ন করি আপনাকে। আমাদের অনেক অডিয়েন্সই ভাবে যে আপনারা শুধু কাজ আর কাজই নিয়ে ব্যস্ত থাকেন, অবসর সময় তো নিশ্চয়ই পান, ঘুরতে তো যাওয়া হয় নিশ্চয়ই। জি। তো দেশ বা দেশের বাইরে আপনার ফেভারিট ভ্যাকেশন ডেস্টিনেশন কোনটা? দেশের মধ্যেও আছে আমাদের। আমি সিলেটে যাই অনেক ফর ওয়ার্ক। ওখানে আমাদের একটা গেস্ট হাউস আছে, আচ্ছা, যেটা আমি নিজে শখ করে বানিয়েছি। সো ওখানে মানে গ্লাস ওয়ালস, পিছনের দিকে নেচার, আমার জন্য যদিও ওখানে কাজে যাই, আমি সুইচ অফ করার একটা অপরচুনিটি পাই ওখানে। একদম। অনেক সুন্দর জায়গাটা, ওখানে অনেক বৃষ্টিও হয়। হ্যাঁ। দেশের বাইরে অনেকই ট্রাভেল করেছি, মাশাআল্লাহ, আই এম কোয়াইট লাকি। টিল টুডে অ্যারাউন্ড 70 কান্ট্রিজ কভার করতে পেরেছি। বাট তার মধ্যে কয়েকটা দেশ আছে যেখানে আমরা রেগুলারলি ফেরত যাই। তার মধ্যে হলো থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলা মোস্ট ফ্রিকুয়েন্টলি ভিজিটেড। থাইল্যান্ড বলবো অনেকই ফ্রিকুয়েন্টলি যাওয়া হয়, অনলি 2.5 hours ফ্লাইট আমাদের জন্য। প্লাস আমরা ওখানে গেলে অনেক শপিং, অনেক ধরনের বিচ ডেস্টিনেশন, সিটি লাইফ, খাওয়া দাওয়া সবই পেয়ে যাই, একদম, যেটা হয়তো মাঝে মাঝে ঢাকায় পাওয়া যায় না। এত গরমের মধ্যেও এই যে সবুজের মধ্যে আমরা আছি এবং এত শীতল একটা পরিবেশ, সব মিলিয়ে আপনি একটা ইন্ডাস্ট্রি এরিয়ার মধ্যে এত সুন্দর একটা প্রজেক্ট করে গড়ে তুলেছেন, এটা আসলেই খুব ভালো লাগার একটা বিষয়। তো বর্তমান সময়ে তো আসলে নির্মাণ শিল্পে বিশেষ করে টেকসই বা পরিবেশগত উন্নয়ন, মানে এটা শুধু একটা ট্রেন্ড না, এটা একটা দায়িত্ব। তো আপনি একজন ইন্ডাস্ট্রি লিডার হিসেবে এই উন্নয়নটাকে আসলে কিভাবে দেখছেন? আমরাও এটাকে একটা দায়িত্ব হিসাবে দেখি। আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা যে এগুলা গ্রিনারিটা দেখছেন, এটা কিন্তু আমরা প্রিজার্ভ করেছি। আমাদের এখানে কিন্তু গাছ কাটা নিষেধ। আমরা আমাদের গাছগুলাকেও নাম্বার করে একটা অ্যাসেট হিসাবে আমরা লগ করি। আর আমরা আমাদের নট জাস্ট মিরপুরে, আমাদের সিলেটেও আমরা অনেকগুলো গাছ প্লান্টেশনস করি। এবং আমরা আরও অন্য অন্য দিক থেকে আমরা কার্বন ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছি। আমরা একটা সোলার প্রজেক্ট করেছি সিলেটে 1.5 মেগাওয়াটের। ওটার মাধ্যমে আমরা রিনিউয়েবল এনার্জি আমরা জেনারেট করছি। পাশাপাশি আমরা আমাদের যতগুলো সেরামিক প্রোডাক্টস আমরা ক্লিন এনার্জি দিয়ে বার্ন করার চেষ্টা করছি। সো আনলাইক অল দি আদার মানে ব্রিক ফ্যাক্টরিজ বা আশেপাশে যেগুলো হয় যারা কোল দিয়ে বা অন্য ডিজেল দিয়ে পুরায়, আমরা ওগুলো ইউজ করি না। আমরা ক্লিন গ্যাস এবং অন্য অন্য এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি মেথডস ইউজ করি ফর আর ব্রিক ফায়ারিং। এবং যতগুলো হিট এবং এক্সস্ট হয় আমাদের মেশিন থেকে, সেটা আমরা রিইউজ করি। আচ্ছা, সো দ্যাট আমরা ওই হিটটা যেন এনভায়রনমেন্টে না ফালিয়ে দেয়। পেছনে একটা প্রজেক্টের কাজ চলছে, খুব সম্ভবত আপনি যেটা বলছিলেন স্পোর্টস কমপ্লেক্স হবে কোনো একটা, এটা নিয়ে একটু ডিটেল জানতে চাই। শিওর। সো আমি অনেক বছর থাকতাম লন্ডনে। আমি ওখানে একটা স্পোর্টস খেলতাম নেম প্যাডল। আজকাল বাংলাদেশেও এসেছে, বসুন্ধরায় একটা প্যাডল কোর্ট হয়েছে। পাশাপাশি আরও কয়েকটা স্পোর্টস আমি খেলতাম, লাইক পিকল বল, এবং আমরা অনেকেরা ব্যাডমিন্টন পছন্দ করি, আমরা ফুটবল পছন্দ করি। বাট দেশে এই ধরনের স্পোর্টস খেলার জায়গা অনেক কম আছে।
সো যেহেতু আমাদের এখানে একটু জমি আছে, একটা জায়গা ছিল যেটা রিলেটিভলি এমটি ছিল, এখানে কিছু স্টাফ কোয়ার্টার্স এন্ড অল ছিল, আমরা ওটাকে রিলোকেট করে আমরা এই জায়গাটাকে রিপারপাস করেছি আমার একটা প্যাশন প্রজেক্টের জন্য। এখানে আমরা কিছু প্যাডেল কোর্টস বসাবো। আমরা চাচ্ছি যে এই এলাকায় এবং আমাদের দেশের যারা ইউথ আছে তাদেরকে একটা অপরচুনিটি দেওয়া টু প্লে দিস স্পোর্ট। এবং অনেকেরাই আবার অনেক দূরে যেতে চায় না। বসুন্ধরা যদি একটা স্পোর্টস কমপ্লেক্স থাকে, আমাদের সিটিটা এত বড়, হ্যাঁ। ট্রাফিক থাকে, যে আরো লোকালাইজ স্পোর্টস কমপ্লেক্সেস দরকার আমাদের। এখানে যারা আসবে তারা ইনোভেশনটাও দেখবে যে এইভাবে ঐতিহ্যকে ধরে রেখে বা বজায় রেখে আরো কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। সর্বোপরি এখনকার যারা তরুণ জেনারেশন রয়েছে বা তরুণ প্রজন্ম রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আমি সবাইকে ইন্সপায়ার করতে চাই যে আমাদের দেশটাকে আগিয়ে নিয়ে যেতে। আমি সবসময় অনেকগুলো কমপ্লেইন্টস পাই, নট জাস্ট ফ্রম মানে মাই ফ্রেন্ডস বা ইভেন আমাদের যারা ইয়াংস্টার্স যারা থাকে, আমার ভাই বোন হোক অন্যরা হোক, যে আমাদের দেশে বেশি কিছু করার নাই, আমরা বোর্ড, খাওয়া দাওয়া ছাড়া আর কিছু করার নাই। বাট আমরা দেখাতে চাই যে এখানে করার অনেক কিছু আছে। স্পোর্টস কমপ্লেক্সেস আছে, সিনেমা হল আছে, আরও অন্য অন্য এন্টারটেইনমেন্ট ফিচার্স আমরা করতে পারি। সো আমি আমাদের ইউথদেরকে ইন্সপায়ার করব যে অ্যাক্টিভ থাকতে এবং আরও নতুন ইনোভেশন নিয়ে আসতে, যেন আমাদের ইয়াংস্টার্সরা ওদের মাইন্ডটাকে অ্যাক্টিভ রাখতে পারে এবং তারা হেলদি থাকতে পারে। আপনার কর্মব্যস্ততার মাঝে এতটুকু সময় আমাদেরকে দিয়েছেন, আমরা আসলে অনেক কিছু আপনার কাছ থেকে জানলাম। আপনার প্রতিষ্ঠান আরও এগিয়ে যাক, আপনার জন্য অনেক শুভকামনা। তবে যাওয়ার আগে 7 রিংস সিমেন্টের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার রইল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার সাথে কথা বলার জন্য। আই হোপ দ্যাট আমি আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারলাম এবং আমাদের ফিউচার জেনারেশনসদেরকে কিছু ইন্সপিরেশন দিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। স্বপ্ন যখন বাস্তবের পথে হাঁটা শুরু করে সেখানেই জন্ম হয় আগামীর উত্তরসূরি। সেই সাথে ঐতিহ্য আর নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গির মেলবন্ধন তৈরি করে ভবিষ্যতের শক্ত ভিত। মিরপুর ও খাদিম সিরামিক্স শুধু একটি ব্যবসার গল্প নয়, বরং এটি ঐতিহ্য, স্বপ্ন আর দৃষ্টিভঙ্গির গল্প। দর্শক, 7 রিংস সিমেন্ট প্রেজেন্স আগামীর উত্তরসূরির আজকের আয়োজন এখানে শেষ করছি। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।